দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, ইসির প্রজ্ঞাপন জারি। গণতন্ত্রের অগ্রযাত্রায় মাইলফলক, মন্তব্য দলটির। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ ট্রাইব্যুনালের। আশুলিয়ায় লাশ পোড়ানোয় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। বন্ধ করা না গেলেও মব ভায়োলেন্স কমেছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। গুরুতর অপরাধেও মবক্রেসি গ্রহণযোগ্য নয় বললেন রিজভী। এবং ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের পর হামলা থেকে বিরত ইসরায়েল। ইরানের বাবুলশারে বিস্ফোরণ, যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে 4 জুন দলীয় প্রতীক দাড়িপাল্লার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি। গত 1 জুন জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যবহারের সিদ্ধান্ত ইসির ওপর ছেড়ে দেন সর্বোচ্চ আদালত। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। বাংলাদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামায়াত ইসলামী তার সকল কর্মকাণ্ড অব্যাহত রাখবে। ইনক্লুসিভ রাজনৈতিক করার ক্ষেত্রে সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নিবন্ধন ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় মাইলফলক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি, যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল। নির্বাচন কমিশনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আমাদের সেই নিবন্ধন দলীয় প্রতীক সহ ফেরত দেওয়া হয়েছে। ন্যায্য অধিকারের পক্ষে যারা সোচ্চার ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে দেশে বিদেশে সকল সুধী শুভাকাঙ্ক্ষী কর্মী, জনশক্তি, প্রবাসী, দেশি সকল মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা। মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে 1 জুলাই। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে নারকীয় হত্যাকাণ্ড। গুলি করে হত্যার পর থানার সামনে প্রিজন ভ্যানে তুলে 6 জনের মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় পুলিশ। প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন, পুড়িয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। মঙ্গলবার ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় চাঞ্চল্যকর হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত প্রতিবেদনও হাতে এসেছে। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবে। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আগে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। হিয়ারিং এর জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে। পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ করা হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। It's not a matter for the prosecution, it's not a matter of what I think, it's a matter for the judges. If any accused person is not satisfied with whoever is selected as their state appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment
of State Counsel for any accused. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে আগামী 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গুমের মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলেও মব ভায়োলেন্স কমিয়ে আনা সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাবেক সিইসি নুরুল হুদার উপর হামলায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটি মেনে নেওয়া যায় না, ভবিষ্যতে এমনটি এড়াতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে মব তৈরি করে হেনস্থার পর পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, এমনকি পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এটা এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। মব ভায়োলেন্স আগের চেয়ে কমিয়ে আনা সম্ভব হয়েছে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে, অনেক আগের থেকে অনেক কমছে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। শুধু সরকারের সদিচ্ছা নয়, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি নির্বাচনে অংশগ্রহণকারীদের উপরও নির্ভর করে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতলে। আর যদি কোনো রকম অসুবিধা হয় সেসব কিন্তু লোকজনে বলে যে এই নির্বাচন ভালো হয় না, জিতেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বলতেছে যে আমি 3 ভোটে। অপরাধ যত গুরুতরই হোক, কারো বিরুদ্ধে মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থাকারী যুবক বিএনপির নাম ব্যবহার করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর একথা বলেন রিজভী। এ সময় বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালন করা সবাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছেন অভিযোগ করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান রিজভী। জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে 147টি রাজনৈতিক দল। শর্ত পূরণের পাশাপাশি কমিশনের দৃষ্টি আকর্ষণে কিছু দল প্রস্তাব করেছে বাহারি নাম। দলের নামের সঙ্গে বেকার শব্দটি যুক্ত করে আবেদন করেছে 5টি দল। আছে নাকফুল বাংলাদেশ, নৈতিক সমাজ, মৌলিক বাংলা নামের দলও। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গেল 10 মার্চ বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। 20 এপ্রিল পর্যন্ত দেয়া সময়ে আবেদন করে 65টি দল। এরপর আরও 2 মাস সময় বাড়ায় ইসি। দ্বিতীয় দফায় আবেদন জমা পড়ে আরও 82টি। যাচাই বাছাই উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ দেবে কমিশন, জারি হবে প্রজ্ঞাপন। নিবন্ধনের আবেদন করা 147টি দলের তালিকায় দেখা যায় জনগণ ও জনতা শব্দ যুক্ত আছে 33টি নামের সঙ্গে। ইসলাম, মুসলিম ও ফরায়েজি নামযুক্ত আবেদন এসেছে 10টি। মাওলানা ভাসানীর নাম যুক্ত করে দলের নাম জমা পড়েছে 5টি। আর সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট শব্দ রেখে আবেদন করেছে 4টি দল। নাকফুল বাংলাদেশ, নৈতিক সমাজ, মৌলিক বাংলা, জাগ্রত বাংলাদেশ নামেও আবেদন জমা পড়েছে। নামের সঙ্গে বেকার শব্দ রেখে আবেদন করেছে 5টি দল। আছে বাংলাদেশ সংখ্যালঘু দল ও বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের নাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 93টি আবেদনের বিপরীতে নিবন্ধন সনদ পায় 6টি দল। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ৮,৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি অর্থায়ন ৩,১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫,৫৬৩ কোটি ৪৩ লাখ এবং বাকিটা সংস্থার নিজস্ব অর্থায়ন। এর মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও উখিয়া টেকনাফের স্থানীয় জনসমাজের জীবনমান উন্নয়ন প্রকল্পটি উল্লেখযোগ্য। দিন যত যাচ্ছে সারা দেশে বাড়ছে করোনার প্রকোপ, সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন করোনা আক্রান্ত নতুন রোগী। তাদের মধ্যে কেউ কেউ আসছেন গুরুতর লক্ষণ নিয়ে। হাসপাতালটির পরিচালকের আশঙ্কা, এখনই সবাই সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রতিদিনই করোনার লক্ষণ নিয়ে পরীক্ষা করাতে আসছেন অনেকে। তবে পরীক্ষা করাতে এসে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ। ফাস্ট করলে ভালো হতো, অনেকক্ষণ যাবত আমি বসেই থাকতে পারতেছি না, এত খারাপ লাগতেছে। রোগী যে বসায় রাখছি এখনো কোনো ইয়েই নেই, ওনাদের কোনো গুরুত্বই নেই। সিরিয়ালে ধরে অনেকক্ষণ ধরে দাঁড়া থাকতে হয়। জ্বর, শরীর ব্যথা আর মানে মাথা ব্যথা করে। হাসপাতালটিতে এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৪ জন। বিভিন্ন জটিলতা থাকায় তাদের মধ্যে ৭ জনকে রাখা হয়েছে আইসিইউতে। শরীর ব্যথা, পা বিশেষ করে বেশি, আর খাবারের অনীহাটা বেশি থাকে, এই সমস্যাগুলো হয় প্রধানত। আর সর্দি, কাশি এইসব থাকেই। প্রতিষ্ঠানটির পরিচালক জানালেন, যদিও কোভিডের ধরন কিছুটা পাল্টাচ্ছে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ সময় মাস্ক পরা ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। নাম্বারটা যেহেতু অতটা বেশি না, আমরা যদি এই মুহূর্তে উই বিকাম সো কশাস, উই ক্যান অ্যাসিওর দ্য পিপুল যে তোমরা এই প্রিভেনশন যদি ফলো করো, ইউ ক্যান বি প্রোটেক্টেড এগেনস্ট কোভিড। তাহলে কিন্তু আমরা এখন থেকে এই কন্ডিশনটাকে থেকে ইমপ্রুভ করতে পারবো। যেরকম আমাদের এখন থেকেই যদি জনগণ কোনো ভিড় বা অনেক লোক জনসমাগমের মাধ্যমে যায়, যদি তারা মাস্ক পরিধান করে, তারা যদি সাবান পানি দিয়ে হাত ধুতো করে বা মুভিং অবস্থায় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে। জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। কোনো সাসপেক্টেড পেশেন্টের সামনে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অ্যাটলিস্ট 6 ফিট দূরত্ব মেনটেন করতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে করোনার নমুনা পরীক্ষা। বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ডেঙ্গুর পর এবার খুলনায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনাও। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে 218 জন। এর মধ্যে 188 জন চিকিৎসা নিয়েছে। বিভাগের বেশি আক্রান্ত হচ্ছে নড়াইল জেলায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 10 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ভর্তি রয়েছে 5 জন। এ পর্যন্ত ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত 5 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীদের। খুলনা মেডিকেল কলেজ তো বিভাগীয় অনেক বড় মেডিকেল, সেক্ষেত্রে আমরা চাই যে এই করোনা রানিং হওয়ার কারণে আমাকে এই করোনা ইউনিটের দিক মানুষ একটু ফোকাস বেশি দেয়। আমরা সোমবার আইনে ভর্তি করছি। ভর্তি করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট ভালো, আসার সাথে সাথে ভর্তি করে এনেছে এবং কয়েকটা রিপোর্ট দিছে, ডেঙ্গু রিপোর্ট এবং করোনা রিপোর্ট দিচ্ছে। করোনা নেগেটিভ আসছে, কিন্তু ডেঙ্গুটা পজিটিভ আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মেডিসিন ওয়ার্ডে মেল ফিমেল আলাদা ডেঙ্গু কর্নার আছে, শিশু ওয়ার্ডে আলাদা শিশুদের জন্য ডেঙ্গু কর্নার আছে। 40 বেডের রেড জোন এবং ইয়েলো জোন ডেডিকেটেড আইসোলেশন আছে এবং 10 বেডের আইসিইউ আমাদের প্রস্তুত আছে। করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে কিট সরবরাহ ও মশক নিধন কর্মসূচি আরও জোরদার করার দাবি জানিয়েছেন নগরবাসী।
তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর ইরানে নতুন করে হামলা থেকে বিরত রয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর। এদিকে ইরানের বাবলসার শহরের কাছে বিস্ফোরণের যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এর আগে তেল আবিব যুদ্ধবিরতির শর্ত ভেঙে হামলার অভিযোগ করলেও তা অস্বীকার করে তেহরান। অন্যদিকে ইরান জানিয়েছে 12 দিনের যুদ্ধে তাদের 600-রও বেশি নাগরিক নিহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল। মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে উল্লেখ করে নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। ট্রাম্পের ঘোষণার ঘণ্টাখানেক সময় পার না হতেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন ঘোষণা উপেক্ষা করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। যুদ্ধবিরতির শর্ত ভাঙ্গায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তবে হামলার বিষয়টি অস্বীকার করে ইরান বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তেহরানের পক্ষ থেকে ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। এদিকে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়নে ইসরায়েল সব উদ্দেশ্য অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ উভয় ক্ষেত্রেই ইরানের হুমকি দূর করতে সক্ষম হয়েছে বলে দাবি তার। এরই মধ্যে গুপ্তচর সন্দেহে 6 জনকে আটক করেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলের হামিদান প্রদেশ থেকে তাদের আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানায় আল জাজিরা। সোমবার রাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে হামলার আগে ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানিয়ে দেয়ায় আগেভাগেই খালি করে দেয়া হয় ঘাঁটি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সেখানে প্রায় 8000 মার্কিন নাগরিক রয়েছেন। কাজ করেন কিছু ব্রিটিশ সামরিক কর্মীও। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে খুব দুর্বল হামলা বলে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে আগাম সতর্কতা দেয়ায় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর আগে মঙ্গলবার সকালে 3 দফায় দক্ষিণ ইসরায়েলের বিয়ার সেবা শহরে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এতে 4 জন নিহত হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর পল্লবীতে রিফাত নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। রোববার রাতে পল্লবীর বেনারসি পল্লী এলাকায় বন্ধু আসিফের ছুরিকাঘাতে রিফাতের খুন হওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে পড়ালেখা ও বন্ধুত্ব থাকার পরও প্রকাশ্যে এমন খুনের ঘটনায় হতবাক হয়েছেন এলাকাবাসী। শোকের মাতম চলছে রিফাতের পরিবারে। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের হয়েছে। হঠাৎ করে বাসা থেকে ফোন গেছে যে আমার বাইরে ছুরি দিয়ে পার দিছে পেটের এই জায়গায় আর হাতে কুবাইছে। রিফাত আসিফের বিট থেকে একটা বাড়ি দিছে, পরে আসিফের হাতে ছুরি ছিল, ওই ছুরি থেকে মেরে দিছে। কোন সময় পারটা দিছে আমরা নিজেরাও বলতে পারি না। দেখি ওই পেট ধরে বয়া পড়ছে, পরে ধরে আমরা হাসপাতালে নিয়ে গেছি। বয়ফ্রেন্ডে বলছে কি আমার এমন এমন গালাগালি করছে ওই ছেলে, এমন এমন ব্যাপার। পরে ও কাজের আইতেছে আমার ভাই রিফাত আইসা ওই লাঠি দিয়ে বাড়ি মারছে আমার ভাই রিফাত। পরে হঠাৎ 5 সেকেন্ডের ভিতরেই মনে করেন ওই পেটের ভিতরে একটা চাকু ঢুকাই দিছে। মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমসিএবি এই দাবি জানায়। মনিরুল ইসলামের প্রতিবেদন। 1998 ইংরেজি সময়কালে ঢাকা সহ সারা দেশে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহে ছিনতাই, ডাকাতি সহ হয়রানিমূলক কর্মকাণ্ড বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তার উপর আছে অবৈধ মানি এক্সচেঞ্জের দৌরাত্ম্য। সংবাদ সম্মেলন ডেকে এসব বিষয় তুলে ধরেন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সংগঠনটির মহাসচিব গৌতম দে বলেন, 5 আগস্টের পর থেকে বিভিন্ন জেলায় মবের নামে বৈধ মানি এক্সচেঞ্জগুলোকে টার্গেট করা হচ্ছে। ছিনতাই, ডাকাতি সব চলছে প্রকাশ্যে। ডাকাতি সহ বিবিধ হয়রানিমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এরকম বহুবিধ কারণে আমাদের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহে আমরা সহ কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ও আতঙ্কে দিনাতিপাত করছেন। অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসার দৌরাত্ম্য বাড়ার অভিযোগ করেন সভাপতি মনির জামান। সমস্যা উত্তরণে তাই বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের নিয়ে টাস্ক ফোর্স গঠনের দাবিও জানান তিনি। অবৈধ মানি চেঞ্জার যারা আছে, নাম সর্বোচ্চ সাইনবোর্ড ব্যবহার করে যারা ব্যবসা পরিচালনা করতেছে, তাদেরও এর মধ্যে একটা ইনভলভ আছে, যেটা আপনারা কার্ড মার্কেট বলে থাকেন বা সিন্ডিকেট বলে থাকেন।
এদের সাথে এদের একটা সম্পৃক্ততা আছে, যার কারণে ঢাকার বাইরে যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে এটা আমাদের কাছে খুব কম আসে। এর আগে মিরপুরে 23 লাখ টাকা ছিনতাইয়ে জড়িত 6 ছিনতাইকারীকে ধরলেও অর্থ উদ্ধার করতে পারেনি। দ্রুত এসব অর্থ উদ্ধারে প্রশাসনকে আরও জোরালো ভূমিকা নেয়ার দাবিও জানান তিনি। আমরা চাচ্ছি যে এটা দ্রুত গতিতে হওয়ার জন্য। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 42 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার 3 জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে তাদের আটক করে হেফাজতে নেয়ার কথা জানায় বিজিবি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ভোররাতে জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা এলাকা দিয়ে 19 জনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবির একটি টহল দল। আটককৃতদের মধ্যে 6 জন পুরুষ, 6 জন নারী ও 7 জন শিশু। এরা কুড়িগ্রাম ও পাবনা জেলার নাগরিক বলে গণমাধ্যমকে জানিয়েছেন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথা জানান তিনি। এদিকে সুনামগঞ্জের ছাতকে নোয়াকোট বিওপির বাগানবাড়ি নামক জায়গা থেকে 20 জনকে আটক করে বিজিবি। এর মধ্যে 6 জন পুরুষ, 8 জন নারী ও 6 জন শিশু রয়েছে। তাদের মঙ্গলবার ভোররাতে এই পাশে ঠেলে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। আপনারা কোথা থেকে যাচ্ছেন? বলছে যে ইন্ডিয়া থেকে যাচ্ছি। কখন আসছেন? প্রায় রাত 9টায়। কোথায় ছিলেন? তাই এদিকে ছিলাম। তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কে কে, তা বললো যে আমাদের এখানে অন্য কেউ নেই, আমাদের পরিবারের ভিতরে সবাই। আমাদের একটু বাউড়া রেল স্টেশনের জায়গাটা একটু দেখে দেন, মানে স্টেশনটা দেখে দেন। পরবর্তীতে আমরা করলাম কি, দেখতেছি মেয়েগুলো হিন্দি কথা বলে। তখন ভালো করে জিজ্ঞেস করলাম যে আপনারা বলেন যে কোথা থেকে যাচ্ছেন। পরে বললো যে আমাদেরকে এখানে পুশ ইন করে দেওয়া হয়েছে। একই সময়ে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তেও 7 জনকে পুশ ইন করেছে বিএসএফ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিএসএফ এর পুশ ইনের কারণে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ 5 শতাধিক স্থাপনা। জেলার কাকুয়ার, ঝাউগাড়া, ওমরপুর, দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্কে মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার দাবি তাদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ 5 শতাধিক স্থাপনা। এছাড়া বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে অনেক আবাদি জমিও। প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্কে অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। তাতে বাড়িঘর জমির পাশাপাশি হারাচ্ছেন জীবিকা। মাঝে মাঝে আমরা বাড়ি নিয়ে সে বাড়িগুলোকে ভেঙে আরেক জায়গায় উঠে আবার কিছুদিন পর ফের আবার সেটা নদী ভেঙে যায়। এটা যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। যাদের বাড়ি ভেঙে গেছে তাদের জায়গা জমি নাই, খোলা আকাশের নিচে চালগুলো নিচু করে দিয়ে তারা বসত ভিটায় বাড়ি বসত করছে। তো জমি জমা তো নাই, পড়ার জমিতে বাড়ি না রয়েছি, আর জায়গা বাসাও পাওয়া না, মাসে জায়গা বাসাও দেয় না। আদৌ কোন সরকারি আমাদের প্রতি কোনো লক্ষ্য করে নাই। এখানে লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সে বাড়ির কবলিত ভেঙে সব যারা ছিন্ন বিচ্ছিন্ন হয় কে কোথায় আছে তার কোন হিসাব। আমরা এখানে কয়েক হাজার মানুষ আমরা এখানে আস্তে আস্তে ভাঙনের মানুষগুলো এখানে আসছে। ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের অনুমোদন পেলেই কাজ শুরু করার কথা জানান এ প্রকৌশলী। যমুনা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা খুব শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ফেনী জেলার 3 উপজেলায় প্রায় 36 কোটি টাকা ব্যয়ে 4টি সেতু নির্মাণ করা হলেও কোনোটির নেই সংযোগ সড়ক। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ডাকাতিয়া, মুহুরী ও কালিদাস পাহালিয়া নদীর ওপর সংযোগ সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে 4টি সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের LGEDর উদ্যোগে প্রায় 36 কোটি টাকা ব্যয়ে এইসব সেতু নির্মিত হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় তৈরি হয়নি সংযোগ সড়ক। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় চলাচলে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। এখানে আসে বাচ্চারা যাতায়াত করতে পারে না, রোড নাই, ঘাট নাই, ব্রিজটা করছে, অনেক উপকার হয়েছে। দুপাশে যে সংযোগ সড়ক এইটা না থাকার কারণে আমাদের এই দোনো অঞ্চলের মানুষের খুব কষ্ট হইতেছে, স্কুল মাদ্রাসার ছেলে মেয়েদের খুব কষ্ট হইতেছে। আমরা ভালো মতো এখান দিয়ে স্কুলে যেতে পারি না, জোয়ার আসে এখান দিয়ে পানি উঠে যায়। দুই সাইডে রাস্তা কিরকম আছে ওইরকম, এরপরে অতিরঞ্জিত উঁচা করে রাখছে, যেটা মানুষ বুঝতে পারছে না এখানে কি হইতেছে। ব্রিজটা অনেক উঁচা করছে, উঁচার পর করার পরতে এখন আমাদের রাস্তা হচ্ছে ছোট, রাস্তা চিকন, গাড়ি উঠতে পারতেছে না, মানুষ যাতায়াত বন্ধ। ভূমি অধিগ্রহণ করে দ্রুত সেতুগুলো চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। ব্রিজ করতে গিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া, ওগুলো সাময়িকভাবে হলেও আমরা মানে ব্রিজের কাজ এবং আনুষঙ্গিক কাজগুলো সব শেষ হলে, নদী শাসনের কাজ কিছু থাকবে, ওগুলো শেষ হলে আর এই সমস্যা থাকবে না। সেতুগুলো ব্যবহারের উপযোগী করা গেলে ফেনীর 6 উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ভরা গ্রীষ্মে ও শীতের সবজি বাঁধাকপি চাষ করে লাভবান হচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাঁধাকপি শীতকালীন সবজি হলেও চাহিদা থাকায় গ্রীষ্মকালে এর চাষ করে সফলতা পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। সবজি খ্যাত এই উপজেলায় মাটি বেশি উর্বর এবং আবহাওয়া অনুকূলে থাকায় এমন সফলতা পেয়েছেন তারা। প্রতি বিঘা জমিতে বাঁধাকপি চাষে প্রায় 30,000 টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে বিঘা প্রতি 80,000 টাকায়। তবে ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ কম হলে লাভ আরো বেশি হতো। 36 শতক জমি কফি লাগিয়েছিলাম, কুইক কফি, এটা 30,000 মতন খরচ হয়েছে, বেচছিলাম 85,000-এ। গ্রীষ্মকালীন 1.5 বিঘি কমে গেছি, 35,000-40,000 টাকা আমাদের খরচ। আমি বেচতে পারিনি, যদি সেরকম যদি ভালো বাজার টাজার হয় বিক্রি করবো। একটা গাড়ি ঢাকায় পৌঁছাইতে 30 থেকে 40,000 টাকা খরচ হয়, বেচা হয়েছে 20 থেকে 30 টাকা পিস, এতে লাভ হয়েছে না, এখন একটু কম দাম। গ্রীষ্মকালীন কপি চাষে চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা ছত্রাকনাশক ব্যবহার করেছি, জৈব ছত্রাকনাশক ব্যবহার করেছি এবং জৈব দিয়েই কপিগুলা চাষিদেরকে আবাদ করানোর ব্যবস্থা করছি এবং পরামর্শ দিচ্ছি। এবছর দৌলতপুরে গ্রীষ্মকালীন কপির চাষ হয়েছে 70 হেক্টর জমিতে। চাষিদের উদ্বুদ্ধকরণ, পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার কথা জানান এ কর্মকর্তা। গ্রীষ্মকালীন সবজির চাষ হয়েছে ব্যাপকভাবে, তার মধ্যে ফুলকপি, বাঁধাকপি প্রায় 70 হেক্টর জমিতে আবাদ হয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়নের পাশাপাশি তাদেরকে কারিগরি পরামর্শ প্রদান করে আসছি। বর্তমানে প্রতি বিঘা জমিতে বাঁধাকপি বিক্রি করে 30 থেকে 35,000 টাকা লাভ করছেন কৃষকরা। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করল দেশের শীর্ষ ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন ও উদ্ভাবনী কার্যক্রমের জন্য এ সম্মান অর্জন করে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এদিকে নিরাপদ কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতে কসমেটিক ও স্কিন কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডও শিল্প খাতের এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছে।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া ও পরিচালক আলমগীর আলমের হাতে এ পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, কসমেটিক বাজারে মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছে রিবার্ক। খেলার খবর, ক্রিকেট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোয় বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে খেলা। প্রথম টেস্টে ড্র করায় দুদলের জন্যই এটি সিরিজ জয়ের সুযোগ। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অসুস্থতা থেকে সেরে ওঠায় এবারে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। এদিকে দ্বিতীয় টেস্টের জন্য 19 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে দলে রাখা হয়নি বোলিং অলরাউন্ডার মিলন রত্নায়েককে। এছাড়াও থাকছেন না অ্যাঞ্জেলা ম্যাথিউস। দলে ডাক পেয়েছেন পেসার বিশ্ব ফার্নান্দো ও স্পিনার দনিত ভেল্লালাগে। ফুটবল, এফসি নারী এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। এতে 3 পরিবর্তন রয়েছে। বাদ পড়েছেন 2 গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসি আক্তার। গোলরক্ষকদের জায়গায় রূপনা চাকমার পাশাপাশি ডাক পেয়েছেন মিলি আক্তার ও স্বর্ণা রানী। এছাড়াও দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার নীলুফা ইয়াসমিন। এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে বাংলাদেশের সঙ্গে আছে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তান। আগামী 29 জুন বাহরাইনের বিপক্ষে, এরপর 2 জুলাই মিয়ানমার এবং সবশেষ 5 জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। বাছাই পর্বের সব ম্যাচ হবে মিয়ানমারের ইয়াঙ্গুনে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, ইসির প্রজ্ঞাপন জারি। গণতন্ত্রের অগ্রযাত্রায় মাইলফলক, মন্তব্য দলটির। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ ট্রাইব্যুনালের। আশুলিয়ায় লাশ পোড়ানোয় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। বন্ধ করা না গেলেও মব ভায়োলেন্স কমেছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। গুরুতর অপরাধেও মবক্রেসি গ্রহণযোগ্য নয় বললেন রিজভি। এবং ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের পর হামলা থেকে বিরত ইসরায়েল। ইরানের বাবলসারে বিস্ফোরণে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।